ডক্টর ইউনূস ছিলেন একজন দণ্ডপ্রাপ্ত আসামি। একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোনোভাবেই একটা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন না। তাহলে তিনি কিভাবে বাংলাদেশের সংবিধান এবং আইন তোয়াক্কা করে, তখন তো বাংলাদেশের সংবিধান স্থগিত করা হয় নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করলেন, সাবেক সরকার আমলে ওনাকে দণ্ড দেওয়া হয়েছিল। আচ্ছা, এই হলো একটা বড় ধরনের অপরাধ। তারপরও আমরা সবাই বিশেষ পরিস্থিতির কারণে তখন প্রশ্ন তুলি নাই, আমরা এটা মেনে নিয়েছিলাম। বিশেষ পরিস্থিতির কারণে আমরা কোনো প্রশ্ন না তুলা সে বিষয়টা আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু দেখেন, ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে এখন একটা প্রশ্ন চারিদিক থেকে আমার কাছে আসছে। এই কারণে আমি এই ভিডিওটা করতেছি যে ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা কি পালিয়ে যাবেন? তারা কি সেফ এক্সিট নেবেন? দেখেন, পালিয়ে যাওয়াটা বড় কথা না। ডক্টর ইউনূস গং বলতে পারেন, তার উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা সবাই তাদের নিরাপদে প্রস্থান বা সেফ এক্সিট তারা আগেই নিয়ে নিয়েছেন। সেফ এক্সিট ছাড়া তারা তো নির্বাচন দিত না, ক্ষমতাও ছাড়ত না। তো এমন একটা শক্তিশালী শক্তির, তৃতীয় শক্তির মাধ্যমে তারা তারেক রহমানের সাথে তাদের সেফ এক্সিটের বিষয়টা আগেই নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে একজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, বাকিগুলোও সেফ এক্সিট পাবে। তো সেফ এক্সিট পাওয়া মানেই কিন্তু এটা না যে ওনারা, সেফ এক্সিট মানে কিন্তু এইটা না যে ওনারা নির্দোষ হয়ে গেলেন। ডক্টর ইউনূস গং ক্ষমতায় থাকার পরে দীর্ঘ 18 মাসের যে অপরাধ করেছে তার বিচার কিন্তু হবে। তারা পৃথিবীর যে কোনো দেশেই থাক, ফ্রান্সে থাক, আমেরিকায় থাক, যে দেশেই থাক, তাদের বিচার হবে। তো আপনারা যারা বলতেছেন, আমার কাছে বিভিন্নভাবে মেসেজ পাঠিয়ে যারা প্রশ্ন করেছেন যে, আমার কাছে বিভিন্নভাবে যারা প্রশ্ন করেছেন যে এই ডক্টর ইউনূস গান যেভাবে গং, যেভাবে ডক্টর ইউনূস গং মানে বুঝছেন ব্যাপারটা? ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের সাথে যে উপদেষ্টারা আছে, মামলা হইলে পরে গংই লেখে, মানে সবার নাম বারবার লেখা যায় না, বলা যায় না। ডক্টর ইউনূস সহ সব উপদেষ্টাদের ব্যাপারটাই আমি বলছি যে এই ডক্টর ইউনূস গং লুটপাটের কথাটা আপনারা সবাই বলছেন, কিন্তু লুটপাটটা কিন্তু প্রত্যেকটা সরকারের যারা মন্ত্রী থাকে, উপদেষ্টা থাকে, কম বেশি তারা করে। কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকারের যারা থাকে তারা যে লুটপাট করে, এটা এই প্রথম। তো এবারে ডক্টর ইউনূসের এই উপদেষ্টা পরিষদের লুটপাটটা ছিল একেবারে ভয়াবহ এবং ওপেন সিক্রেট। এটা আপনারা জানেন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরেই প্রথম 666 কোটি টাকা তার কাছে যেটা পাওনা ছিল সরকার, রাজস্ব বিভাগ, সেটা মাফ করিয়েছেন। আরও অনেক বড় ইতিহাস আছে। এক ডক্টর ইউনূসের লুটপাটের চিত্রই যদি
আপনি লিখতে থাকেন, তে হাজার 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 কোটি টাকা হবে। এক ডক্টর ইউনূসের লুটপাটের চিত্রই লিখলে হাজার 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 কোটি টাকা হবে, এ হলো 1 নম্বর কথা। তাহলে আমি যে কথাটা এখন আপনাদের বলতে চাই যে ডক্টর ইউনূস লুটপাটের চাইতেও, ডক্টর ইউনূস গং লুটপাটের চেয়েও যে ভয়াবহ অপরাধটা করছে সেটা আসেন। ডক্টর ইউনূসের এই 18 মাসের কার্যকালের সকল অপরাধকে আপনার 2টা ভাগ করতে হবে। এক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না। একটা অপরাধ আছে তার যেগুলো স্বয়ং রাষ্ট্রদ্রোহী অপরাধ, যেগুলো সাজা হলো মৃত্যুদণ্ড। এটাকে আমি প্রথম আপনাদের সামনে তুলে ধরতেছি। আর বাকি যেটা আছে সেটাও কম না, সেটা হলো অর্থ লোপাটের। এই 2টা ভাগ আছে। প্রথম ভাগটা শুনেন। ডক্টর ইউনূস যখন ক্ষমতা আরোহণ করেন 8ই আগস্ট, তখন তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন, দণ্ডপ্রাপ্ত ছিলেন। 1 আর 2 নম্বরের কথা হলো কি, উনি ক্ষমতায় আসার পরে সংবিধান লঙ্ঘন করিয়া দেশের রাষ্ট্রীয় ক্ষমতা পাকিস্তানপন্থীদের হাতে তুলে দেয়। যে ছাত্ররা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আন্দোলন করেছিল, আন্দোলন তো শুধু ছাত্ররা করে নাই, সারা দেশের মানুষ আন্দোলন করেছিল। তো সেই ছাত্রদেরকে ডক্টর ইউনূসের উচিত ছিল তাদের শিক্ষা জীবনে ফিরিয়ে দেওয়া, কিন্তু শিক্ষা জীবনে ফিরিয়ে না দিয়া ডক্টর ইউনূস করলেন কি, তাদেরকে শিক্ষা জীবনে ফিরিয়ে না দিয়ে তাদেরকে কি করলেন, একটা রাজনৈতিক দল গঠন করাইলেন তাদেরকে দিয়ে, এবং তাদের মাধ্যমে সারা দেশে মব সন্ত্রাসের রাজত্ব কায়েম করলেন। সারা দেশে সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানির সাথে এই ছাত্র সমাজকে উনি জড়িয়ে দিলেন। তিনি ঘোষণা দিলেন যে ছাত্ররা হলো তার নিয়োগকর্তা, আর দেশের আপাময় জনসাধারণ যে 18 কোটি মানুষ, তারা ওনাকে নিয়োগ দেয় নাই। উনি একেবারে আন্তর্জাতিক মঞ্চে যেয়া এই ঘোষণা দিলেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা। এই এক সারা দেশে যে এই কমলমতি তরুণ ছাত্রদেরকে চাঁদাবাজ বানাইল, মব সৃষ্টি করলো, এর দায় তাদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করলো, অর্থাৎ তাদেরকে সে লাঠিয়াল হিসাবে, ক্যাডার হিসাবে, রাজপথের শক্তি হিসাবে ব্যবহার করে উনি ক্ষমতাটাকে কুক্ষিগত করতে চাইছিল। সেই উদ্দেশ্যেই কিন্তু তার এই ঘটনাটা ঘটেছে। আরও অপরাধ করছে কি, পাকিস্তানপন্থী যারা রাজাকার, আলবদর, আল শামসের দল যেগুলো আছে, অর্থাৎ পাকি আফগানপন্থী, বাংলাদেশ বিরোধী, এদেরকে সে ক্ষমতার অংশীদার করে নিলেন। আপনারা দেখেছেন সেই রাজাকার বাহিনীর আস্ফালন এই 18 মাসে। 18 মাস মূলত ডক্টর ইউনূসের ডাইন হাত এবং বাম হাত হয়ে শাসন করছে দেশটা। ডাইন হাত হলো ছাত্ররা, যাদেরকে দিয়ে রাজনৈতিক দল এনসিপি গঠন করাইছেন, আর বামে হলো রাজাকার আলবদররা। দেখেন সারা দেশের সব ভার্সিটিগুলোর নির্বাচনে তারা তাদেরকে জয়লাভ করাইছে। আচ্ছা, স্বাধীনতা সপক্ষের শক্তি, এমনকি বিএনপি জোট সহ, বামপন্থী সহ সবাই এই 18 মাস শ্বাসরুদ্ধ অবস্থায় ছিল, নির্যাতনের শিকার হয়েছে। এদেশে যা কিছু করেছে, জুলুম, নির্যাতন, হত্যা, চাঁদাবাজি, মামলা, এই 2 গোষ্ঠীকে দিয়া ডক্টর ইউনূস করেছেন। এটা অনেক বড় অপরাধ, আর মারাত্মক সংবিধান বিরোধী অপরাধ করছেন উনি এসেই ঘোষণা দিচ্ছেন যে 24 রিসোর্ট বাটনে টিপ দেওয়া 1971-কে সে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করে দিয়া 24-কে সামনে আনছেন।
উনি কিন্তু ৭২-এর সংবিধান মোতাবেকই প্রেসিডেন্টের কাছে শপথ গ্রহণ করেছেন। ৭২-এর সংবিধান মোতাবেক হাইকোর্ট থেকে রেফারেন্স নিয়েছেন, কারণ ৭২-এর সংবিধানের আলোকেই প্রেসিডেন্ট ভবন এবং প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে, তারা কার্যক্রম ফাংশন চলছে। বিচারপতি, বিচারালয়, হাইকোর্ট, এদের কার্যক্রম চলছে ৭২-এর সংবিধান অনুযায়ী। ৭২-এর সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন তার নির্বাচন পরিচালনা করতেছে। নির্বাচন কমিশন অর্থাৎ দেশের সকলগুলো প্রতিষ্ঠান সব কিন্তু ৭২-এর সংবিধানের আলোকেই পরিচালিত হইতেছে। কিন্তু উনি আসা ৭২-এর সংবিধানকে সাইডে রেখে উনি সংবিধান লঙ্ঘন করিয়া, যেটা তার এখতিয়ার নাই, উনি ৩৬টি প্রায় সংস্কার কমিশন গঠন করে। সংস্কার কমিশন গঠন করিয়া আর সাথে সাথে সে সংবিধানে কি থাকবে কি থাকবে না, তারপরে উচ্চ কক্ষ করতে হবে, নিম্ন কক্ষ থাকবে, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, তারপর জুলাই সনদ তৈরি করা, ৩৬টা সংস্কার কমিটি তৈরি করা, ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া, এই সমস্ত কার্যকলাপগুলো কিন্তু তার না। এই সমস্ত কার্যকলাপ করার অধিকার তার নাই। সেইটাকে একটা মগের মুল্লুক বানিয়ে নিয়েছিল। সংবিধান পরিবর্ধন পরিমার্জন করতে গেলে একমাত্র পারে জনগণের নির্বাচিত যে সংসদ, পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এটা পারে। এখন উনি গণভোট যে চাপিয়ে দিয়েছে, আর 18 মাসে যে সংস্কার খসড়া যত যা লিখে গেছে, এগুলো অ্যাকচুয়ালি কোনো কাজে আসবে না। এগুলো তিনি অন্যায় করেছেন। এগুলো সব যে সংবিধানে এগুলো সব বাতিল হয়ে যাবে। নবনির্বাচিত যে সংসদ, সেই সংসদে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যর মতামতের ভিত্তিতেই সংবিধান গৃহীত হইতে পারে বা রচিত হইতে পারে। তারা যদি চায় ৭২-এর সংবিধান আছে, থাকবে, তাই থাকবে। তারা যদি চায় কিছু পরিবর্তন, তাহলে পরিবর্তন হবে। আর ৭১-এর স্মৃতিচিহ্ন থেকে শুরু করে সারা দেশে ৭১-কে ডিলিট করে দেওয়ার জন্যে মুক্তিযোদ্ধাদের অপমান, মুক্তিযুদ্ধের স্মারক গ্রন্থ ভেঙে ফেলা, নিশ্চিহ্ন করে দেওয়া সহ যা করছে, এই সংবিধান নিয়ে যা কিছু করেছেন, এটার জন্য তার বিরুদ্ধে, এই ডক্টর ইউনূস গংয়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। তাহলে ১ নম্বর কথা। আর ২ নম্বর কথা হলো কি, উনি যে লুটপাট অর্থ পাচার করেছেন ইউনূস গং দেদারসে, এটা আমরা সবাই জানি। সেটার জন্য একটা বিচার তার হবে। এই তার বিচারের 2টা দিক। এখন সেফ এক্সিট নিয়ে সে যদি চলেও যায়, দেখেন পৃথিবীর যেখানেই থাক, বিচার কিন্তু হবে। তাদেরকে ধরে আনতে পারাটাই বড় কথা না। সারা বিশ্ববাসী দেখবে, তার বিচার হবে। হয়তো ইন্টারপোলের মাধ্যমে ভবিষ্যৎ সরকার ইচ্ছা করলে তাদেরকে আনতেও পারে, আর যদি ইচ্ছা না আনতে পারে, তারপর তার বিচার হবে। তবে সেফ এক্সিট বলতে তারা যে এখন চলে যাবে, পালিয়ে যাবে এবং যাইতে সক্ষম হবে, এটা আমরা নিশ্চিত। কারণ যে ভোট হয়ে গেছে, এখনও তো তারা ক্ষমতায় আছে না, এবং তাদের সেফ এক্সিটের ব্যাপারটা নিশ্চিত। তবে ভবিষ্যৎ তারা বিচারের মুখোমুখি হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন।